টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে তনিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর এই মুহূর্তে আইপ্যাক তল্লাশিতে যে বাধা দেওয়ার অভিযোগ উঠছে সেই নিয়ে কিন্তু হাইকোর্টে পৌঁছে গিয়েছে সিবিআই। সেই খবর আপনাদের জানিয়েছি, ইডি পৌঁছে গিয়েছে এবং এই ঘটনায় পুরোপুরি সিবিআই তদন্ত চাওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে এই মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা তদন্তের আওতায় আনার আর্জি কেন্দ্রীয় এজেন্সি। মামলায় যুক্ত করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি এবং সিপিকেও। আমাদের সঙ্গে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। সিজার, আমরা সকাল থেকে দেখছিলাম যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জোড়া অভিযোগ দায়ের করেছেন দুটি থানা, একটা শেক্সপিয়ার সরণি থানা আর একটা এই যে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, এবং মুখ্যমন্ত্রী নিজে সেই অভিযোগ দায়ের করেছে ইডির বিরুদ্ধে। কিন্তু এই যে ইডির এই মামলায় মুখ্যমন্ত্রীকে যুক্ত করে সিবিআই তদন্তের দাবি জানানো কতটা গুরুত্বপূর্ণ, ঠিক কি বার্তা বহন করে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের যে 30 পাতার যে আবেদন বা পিটিশন যেটা আদালতে জমা পড়েছে, যার শুনানি খানিকক্ষণের মধ্যেই শুরু হবে, সেখানে খুব স্পষ্ট করে এই মামলা কিভাবে প্রতীক জৈন পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছলো, অর্থাৎ তার যে মানি ট্রেলের যে লিঙ্ক সেটাকে বর্ণনা করা আছে এবং সেই সঙ্গে সঙ্গে কালকের গোটা ঘটনাক্রম, অর্থাৎ কখন ইডি আধিকারিকরা পৌঁছন, কখন পুলিশ কর্তারা প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন, কখন মুখ্যমন্ত্রী পৌঁছন এবং মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর কি কি ঘটনা ঘটেছে সেটা বর্ণনা করা হয়েছে। করে সেখানে মন্তব্য করা হয়েছে মুখ্যমন্ত্রীর আচরণ, অর্থাৎ একদিকে তল্লাশিতে বাধা দেওয়া, কেন্দ্রীয় সরকারি একটি সংস্থার আধিকারিকদের তল্লাশিতে বাধা দেওয়া এবং সেখানে ইডি আধিকারিকদের বাজেয়াপ্ত নথি তুলে নিয়ে আসা, জোর করে গায়ের জোরে তুলে নিয়ে আসা, গোটা ঘটনাটাকে কিন্তু অসাংবিধানিক এবং বেআইনি হিসেবে বর্ণনা করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়েই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের কাছে যে আবেদনগুলো করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানে তারা মুখ্যমন্ত্রীকে এই মামলায় পার্টি হিসেবে রেসপন্ডেন্ট হিসেবে দেখিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের নগরপাল এবং ডিজিকে এই মামলায় রেসপন্ডেন্ট করা হয়েছে, সিবিআইকেও করা হয়েছে। কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করছে এই ঘটনায় যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি যুক্ত, যার নির্দেশে তিনি একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও, যার নির্দেশে পুলিশ চলে, রাজ্য প্রশাসন চলে, সেখানে রাজ্যের কোনো সংস্থাকে দিয়ে এই তদন্ত নিরপেক্ষ হতে পারে না। আর এই তদন্ত সেই কারণেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের মতো কোনো নিরপেক্ষ সংস্থা যারা রাজ্যের প্রভাবের বাইরে, তাদেরকে দিয়ে করাতে হবে। এবং ঘুরপথে কোথাও কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে। একদম সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। এটাই হচ্ছে মেন পয়েন্ট যে মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তার উপস্থিতিতে পুলিশ এবং সেখানে ফোর্স করে গুরুত্বপূর্ণ নথি নিয়ে এসেছে। এই অভিযোগটা যখন করা হচ্ছে, এই বিষয়টা যখন মামলায় তুলে ধরা হচ্ছে, তখন সাংঘাতিক একটা বড় খবর, মানে একটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট এই মুহূর্তে বলা যেতে পারে এবং একটা ভয়ানক অভিযোগ বলা যেতে পারে। ফাইল প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী নিজে কি বলেছেন একবার সেটা শুনে নেব। Raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they're deleting all the names of the Bengal peoples. More than 2 crore people. 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also, in fact sector 5.
সিজার, আমি তোমার কাছে আরো একবার যাব। সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে সে রাজ্য হোক বা জাতীয়, দুটি ভয়ানক অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভোটের আগে তার দলের স্ট্র্যাটেজি চুরি করার জন্য তদন্তের আড়ালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইডি তল্লাশি চালাচ্ছে। আর এদিকে ইডি বলছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য পুলিশ ঘরে ঢুকে জোর করে তথ্য নিয়ে আসছে। তো ভয়ানক এই মুহূর্তে অবস্থা। একদমই সংঘাতের চূড়ান্ত একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ মুখ্যমন্ত্রী যে অভিযোগটা তুলেছেন একটা খুব রাজনৈতিক ন্যারেটিভ, তিনি প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু এই ন্যারেটিভটা তিনি তৈরি করেন এবং তিনি বলেন যে আগামী 2026-এর নির্বাচন আর কয়েক মাস বাদে নির্বাচন, এবং সেই নির্বাচনের জায়গায় দাঁড়িয়ে তার দলের যা যা গোপনীয় নথি, তাদের স্ট্র্যাটেজি কৌশল থেকে শুরু করে সমস্ত কিছু চুরি করার উদ্দেশ্যেই বিজেপি ইডি কে ব্যবহার করে সেই তথ্য চুরি করিয়েছে। এবং অন্যদিকে এই যে তৃণমূলের যে পিটিশন জমা পড়েছে যে এই তথ্য চুরির যে অভিযোগ নিয়ে, যেটা ইতিমধ্যে এই তথ্য চুরির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী নিজে বিধাননগর ইসিপিএস পুলিশ স্টেশন এবং সরণি পুলিশ স্টেশনে মামলা এফআইআর করেছেন, এবং সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে তাদের পিটিশনেও। সেখানে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মুখ্যমন্ত্রী পিটিশনার, এবং তিনি দাবি করছেন গত 5 তারিখ সাগর মেলা থেকে তিনি জানিয়েছিলেন যে এসআইআর নিয়ে যেভাবে ইলেকশন কমিশন আরবিট্রারিলি যে নিজের ইচ্ছে মতো তারা এমন কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে যেটা সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের হেনস্থা হচ্ছে, এবং সম্পূর্ণ ধরনের প্রস্তুতি ছাড়াই এই এসআইআর প্রক্রিয়া দ্রুত কদমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এবং তাতে মানুষ মারা যাচ্ছে, এবং তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলে সেদিন হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ঘটনাটাকেও কিন্তু এই পিটিশনে টেনে আনা হয়েছে। একদিকে তথ্য চুরি, এবং সেই সঙ্গে সঙ্গে কোথাও মুখ্যমন্ত্রীর পিটিশনে উল্লেখ এবং ইঙ্গিত রয়েছে যেহেতু তিনি সুপ্রিম কোর্টে এই এসআইআর এর বিরুদ্ধে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাকেও কিন্তু চুরি করা হয়েছে বা সেই চুরির উদ্দেশ্যে ইডি এসেছিল সেটাও কিন্তু উল্লেখ। অর্থাৎ দুদিকেই মারাত্মক অভিযোগ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা যেমন দেখা, সেদিকে নজর থাকছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কারণ শুনানি শুরু হবে, আর আমাদের নজর সেই আদালতের দিকে অবশ্যই থাকছে। বাংলায় যে জোর সংঘাত, সেই সংঘাতে আজ দিল্লিতে ইডি অভিযানের প্রতিবাদে অমিত শাহর মন্ত্রকের সামনে তৃণমূলের ধর্নায় তুলকালা পরিস্থিতি। ছবিটা দেখুন, দিল্লি পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, সাংসদদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে ভ্যানে তোলে পুলিশ, টেনে সাকিবকে চ্যাংদোলা করে সরায় পুলিশ, ধস্তাধস্তিতে ভাঙে সাকিব গোখলের চশমা, শতাব্দী রায়, মহুয়া মৈত্রকে টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেই ছবিগুলো আপনারা দেখছেন একের পর এক। আর এই মুহূর্তে কথা বলবো এই সমস্তটা নিয়ে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, থানাতেও স্লোগান চলতে থাকে, তাদেরকে নিয়ে যাওয়া হয়, একাধিক সাংসদকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। আমি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো, আমাদের দিল্লির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে ছবিটা দেখুন, কি পরিস্থিতি হয় দিল্লিতে। अरे खड़ा करो यार इनको, देखिए किस तरीके से पुलिस क्या कहेंगी। आहिस्ता चलो, आराम से चलो, आराम से चलो, आराम से चलो। मैम आप एक सांसद हैं, आराम से चलो, आराम से चलो, आराम से जाना चलो। मैम आप सांसद क्या कहेंगी। ठीक है सर, हटवा रहा हूँ। पूरा ये लगा दिया। नहीं सर, ये जब जी सर हम जीतेंगे, जो भी कर ले, जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करेंगे। हम करेंगे कि आप देख ले, कि देश के लोग देख ले कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। জ্যোতির্ময়, বাংলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আজ কিভাবে পড়েছে দিল্লিতে, সেই ছবি আমরা দেখলাম। 8 জন তৃণমূল সাংসদ, তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, তারা থানাতেও স্লোগানিং করছিলেন। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, তাদের পরবর্তী পদক্ষেপ কিছু জানাচ্ছেন তারা? দেখো, প্রায় 4 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে। এই মুহূর্তে আমি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছ যে গেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই পার্লামেন্ট স্ট্রিট থানার ভেতরেই প্রায় 4 ঘন্টার বেশি সময় আটক হয়ে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান সহ মোট 8 জন সাংসদ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে, ভেতরে একটি পুলিশের বাস গিয়েছে,
তাতে কিছুটা সন্দেহ দানা বাজছে যে এই জায়গা থেকে দিল্লির আউটস্কার্টে আরও কিছুটা দূরে তাদের হয়তো শিফট করা হতে পারে। তার কারণ কোনো পরিস্থিতিতেই কোনোভাবে তারা মুচলেকা দেবেন না যে এই ধরনের কোনো জঙ্গি আন্দোলন থেকে তারা সরে আসবেন, অর্থাৎ তাদের যদি ছেড়ে দেওয়া হয় আবারও তারা হোম মিনিস্ট্রি বা অন্য কোনো জায়গায় গিয়ে ধর্নায় বসতে পারেন। এই আশঙ্কা থেকেই দিল্লি পুলিশ তাদেরকে এই মুহূর্তে কোনোভাবেই ছাড়ছেন না। কিন্তু যে অভিযোগটা তৃণমূল সাংসদরা করছেন তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে 8জন আজকে হোম মিনিস্ট্রির সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে সাংসদের সুনির্দিষ্ট প্রিভিলেজ রয়েছে, কিন্তু তারপরও যেভাবে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে তা সম্পূর্ণভাবে বেনজির। স্বাভাবিকভাবেই দিল্লি পুলিশের বিরুদ্ধে তারা পাল্টা কমপ্লেন করবেন এবং যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে লোকসভা স্পিকারের কাছে এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আলাদাভাবে এই ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রিভিলেজ নোটিশ আনতে চলেছেন তৃণমূলের সাংসদরা। এর পাশাপাশি আরেকটি পলিটিক্যাল বার্তাও তারা অন্য বিরোধী দলগুলোকে দিতে চাইছেন যে বাংলার মাটিতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে তা রুখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস এবং অমিত শাহকে তারা সরাসরিভাবে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আমরা বারবার ধরে দেখেছি যে প্রত্যেক সাংসদ তাদের যখন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তা মহুয়া মৈত্র হতে পারেন বা ডেরেক ওব্রায়ান, প্রত্যেকেই অমিত শাহর নাম করছিলেন। স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতেও যাতে এই বিষয়টি আগামী দিনে উঠে আসে, অন্যান্য বিরোধী দলগুলোও যাতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ায়, সেই পরোক্ষ বার্তাই কিন্তু আজকের এই জঙ্গি বা আক্রমণাত্মক পদক্ষেপের মধ্যে দিয়ে স্পষ্টভাবে নেওয়া হয়েছে। যে খবর আমরা পাচ্ছি আপাতত তারা ভেতরেই আটক থাকবেন। কিছুক্ষণের জন্য সকাল 11:30টার পরে বাইরে এসেছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার জন্য কীর্তি আজাদ সহ কয়েকজন, কিন্তু সঙ্গে সঙ্গে শতাব্দী রায় সহ বাকিদের এক এক করে হাত ধরে টেনে নিয়ে আবারও ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়, তাদেরকে ছাড়া হয়নি। কারণ এখনো অবধি তারা ভেতরেই রয়েছেন, আটক রয়েছেন, আপাতত তারা ভেতরেই থাকছেন। পরবর্তীতে তারা কি পদক্ষেপ করেন অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ জ্যোতিকা। क्या हो रहा है? क्या हो रहा है? ये क्या हो रहा है? देखो ये क्या कर रहे हो? आप अमित शाह को बुलाइए ऑफिस में। बंगाल में क्या कर रहे हैं अमित शाह? अमित शाह क्या कर रहे हैं? हाँ, ये क्या चोरी कर रहे हैं? वो चोरी कर रहे हैं अमित शाह। हाँ, ये क्या? You are being detained now. You are being detained. You are being detained now. What do you have to say? You are seeing what is happening with Amit Shah's Delhi police. You are seeing what is happening to MPs. All our MPs have been picked up. তৃণমূল কংগ্রেসের যত রাজনৈতিক তথ্য, যত আমাদের ইলেকশন, আমাদের নির্বাচনী যা তথ্য, যত সার্ভে, ক্যান্ডিডেট লিস্ট সবকিছু চুরি করার জন্য কিভাবে ইডিকে তারা প্রতীক জেন এবং আইপ্যাকের অফিসে পাঠিয়েছে। যদি কোনো কোল কেস, কোনো কয়লা কলঙ্কারির যদি কিছু থাকতো তাহলে 7 বছর ধরে তো ঘুমোচ্ছিল তারা। মমতা ব্যানার্জি বাঘের বাচ্চা, কারো বুকের পাটা ছিল না। ইডির হামলা চলাকালীন মমতাদি ভেতরে গিয়ে দেখিয়ে দিয়েছে যে ভাই তোমরা যদি আমাদের জিনিস চুরি করতে আসো সেটা কিন্তু আমরা থামাবার যতটা চেষ্টা করবো। যারা মোহন বাগান বলতে পারে না, বেগুন বলে, সেই বেগুনের দল আজকে এসে বাঘের বাচ্চার সাথে লড়াই করবে? স্বপ্ন দেখছে নাকি তারা? বেগুনের দল একদিকে আর একদিকে বাঘের বাচ্চা। বেছে নিন বাংলার মানুষ কাকে চান। ইডির তদন্তে বাধা, তৃণমূলকে তোপ বিজেপি। ইডির বিবৃতিকে হাতিয়ার করে মমতার নিশানা রবিশঙ্কর প্রসাদে। লালু প্রসাদ যাদবের সঙ্গে তুলনা টেনে মমতাকে বিঁধলেন রবিশঙ্কর প্রসাদ। ये रेड न ममता जी के घर पर थी, न उनके ऑफिस में थी, न टीएमसी के दफ्तर में थी, न टीएमसी के किसी नेता, विधायक, एमपी या ऑफिस बेरर के घर पे थी। ये रेड थी एक प्राइवेट कंसल्टेंसी फर्म जिसके यहां करोड़ों रुपए के मनी लॉन्ड्रिंग की शिकायत आई थी कोल स्कैम में। उनका आचरण नहीं अमर्यादित, असंवैधानिक, शर्मनाक है, लेकिन लोकतांत्रिक मर्यादाओं का उन्होंने तार तार कर दिया है। लालू प्रसाद के खिलाफ दिल्ली कोर्ट ने चार्ज फ्रेम कर दिया। रेड हुई थी, लालू जी गिरफ्तार हुए थे, लेकिन एक बात मैं कहूंगा, कभी लालू जी या राबड़ी जी ने सीबीआई के दफ्तर में रेड करने की नहीं सोची थी। ममता जी आपको घबराहट क्यों है? वहां कुछ बहुत सेंसिटिव था जिसको निकालना जरूरी था। शी वॉज ट्राइंग टू रेस्क्यू समथिंग सेंसिटिव implicating her and her party.
শাহিন মন্ত্রকের সামনে ধর্ণা, তৃণমূল সংসদের টেনে হিঁচড়ে থানায় নিয়ে গেল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের। শাস্তির মুখে গণতন্ত্র, অপরাধীরা পুরস্কৃত। অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এজেন্সিগুলিকে, কারচুপি করা হচ্ছে নির্বাচন। এটাই বিজেপির নতুন ভারত। বিজেপিকে হারাতে সর্বশক্তি দিয়ে লড়াই করব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। हाँ, पूरा देश देख रहे हैं क्या होगा धरना प्रदर्शन करके। लोकतांत्रिक व्यवस्था है, धरना दे ही सकते हैं, उसको देने दीजिए। तृणमूल कांग्रेस पश्चिम बंगाल में जैसे पुलिस और सीआईडी का इस्तेमाल करते हैं, तो वो लोग सोच रहे हैं जो भारतीय जनता पार्टी उसी तरीके से ईडी सीबीआई के इस्तेमाल करते हैं। तो बिहार पे भी वोट चोरी का बात किया था ना, नतीजा क्या हुआ। एसआईआर का चलते तृणमूल का ये घबराहट आज दिखाई दे रहे हैं। तृणमूल कांग्रेस ऊपर से नीचे तक भ्रष्टाचार से लिप्त है और इसी का कारण ये चल रहा है। দিল্লিতে তৃণমূলের ধর্নায় তুলকালাম। এক্স মাধ্যমে প্রতিবাদে আইটিসির শাহকে তো গণতন্ত্রে চুরমার করার চেষ্টা। আইপ্যাকের অফিসে ইডির নির্লজ্জ অপব্যবহার, তারপর ৮ সাংসদদের শান্তিপূর্ণ ধর্নায় আক্রমণের তীব্র নিন্দা তৃণমূলের। এই হতাশা কেন্দ্রের ভয়কে প্রকাশ করে। তবে বাংলাকে দমানো যাবে না, পোস্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আমি এটাই বলবো যে ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয়ের সামনে আপনি গিয়ে ধর্ণা দেবেন, এটা তো মানা যায় না। আমরা পশ্চিমবঙ্গে এবং আপনি কর্মচারীদেরকে ঢুকতে দিচ্ছেন না, ওখানে যারা সরকারি কর্মচারী আছে, অফিসার আছে, তাদেরকে আটকাচ্ছে। দেশের সুরক্ষা বিঘ্নিত হবে। তো আমরা পশ্চিমবঙ্গে সাধারণ আন্দোলন করতে গিয়ে আমাদেরকে আপনার পুলিশ তুলে নিয়ে যায়। আমি গোটা রাত লালবাজারে ছিলাম। আমি বলবো তৃণমূলের সাংসদরা যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলবো পুরোনো ভিডিও খুলে দেখতে। গোটা রাত আমাকে লালবাজারে থাকতে হয়েছিল বেঞ্চের উপর বসে। আজকে তারা তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের বড় বড় কথা বলছে। আজ ঠাকুরনগরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬-এর ভোটের মুখে ঠাকুরবাড়িতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার আগে তাহেরপুরে সভা করার কথা রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে দীপঙ্কর রয়েছেন সরাসরি ঠাকুরবাড়ি থেকে। দীপঙ্কর, তোমার সঙ্গে যখন প্রথম কথা হলো তুমি বলেছো একেবারে কেন্দ্রীয় বাহিনী মুড়ে রেখেছে, একেবারে পুরো মন্দির চত্বর, ঠাকুরবাড়ি চত্বর একেবারে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। কিন্তু সেখানে তৃণমূল নেতা কর্মীরা বা মমতা বালাপন্থী যারা মতুয়ারা রয়েছে তারা কি বলছে, তাদের কি রিয়াকশন? কারণ প্রচ্ছন্ন হুমকি হুঁশিয়ারি অনেক আগে থেকেই শান্তনু ঠাকুর দিয়ে গিয়েছেন বারবার এই অভিষেকের যাওয়া প্রসঙ্গে। দেখো, প্রথমত তোমায় দেখাই যে মমতা বালা ঠাকুর এই মুহূর্তে আবার মণ্ডপে এবং মন্দিরে আসলেন এবং দেখে যাচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এখানে। এবং এই মন্দিরের ভেতরে যারা যাবেন তারা মেটাল ডিটেক্টর দিয়ে অভিষেক আসার আগে যারা যাবেন তারা একবার দেখে গেছেন এবং মমতা বালা ঠাকুর এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য দেখে নিচ্ছেন। এর পাশাপাশি যেটা বলবার সেটা শান্তনু ঠাকুর সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই গোটা এলাকা পরিদর্শন করেন এবং একই সঙ্গে শান্তনু ঠাকুর এই কেন্দ্রীয় বাহিনী প্রথমে মন্দিরের চারধার দিয়ে ছিল, কিন্তু রাজ্য পুলিশের সঙ্গে কথা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে পুলিশের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, এই মন্দিরে পুজো দেবেন এবং 25 মিনিটের মতো একটা এই যে পেছন দিকে যে নাটমন্দির, সেই নাটমন্দিরের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে কিন্তু বন্ধ রাখবে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে আসবেন। পরবর্তীতে যেটা হবে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার পুজো দেবেন, তারপরে গুজরাট মন্দিরে পুজো দেবেন এবং তারপর গিয়ে মমতা বালার বীণাপাণি দেবীর ঘরে গিয়ে পুজো দেবেন। এই পার্টগুলোর ভেতরে কোনো ডিস্টারবেন্স নেই। কিন্তু যদি কোনো রাজনৈতিক প্রকল্প আসে বা রাজনৈতিক বক্তব্যের কথা আসে, রাজনৈতিক ভাবনা চিন্তার কথা আসে, তাহলে কিন্তু বা যে মতুয়ারা রয়েছে তারা বিরোধ করবে। এই মধ্যে আমরা বেশ কতগুলো বিরোধ সামনাসামনি দেখেছি। মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল যে শান্তনু ঠাকুরের এই কর্মসূচিতে যে সমস্ত মতুয়ারা আসতে চাইছেন তাদের দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় পুলিশ আটকে দিচ্ছে, সেগুলোর জন্য মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। পরবর্তীতে সেটা ছেড়ে দেওয়া হয়েছে। একের পর এক শক্তি প্রদর্শনের জায়গা কিন্তু এই ঠাকুরবাড়ি দেখা যাচ্ছে। তিনি যাবেন, তবে সেখানে গিয়ে তিনি কোনো রকম রাজনৈতিক বক্তব্য রাখতে পারবেন। এর পাশাপাশি ওই একই দিনে শান্তনু ঠাকুরেরও বিশেষ কর্মসূচি রয়েছে, তারও একটা প্রস্তুতি এবং সেই নিয়েও পাল্টা প্রচার চলছে যে তাদেরকে আসতে বাধা দেওয়া হচ্ছে। আজকের এই সাধারণ সভাতে যে সমস্ত ভক্তরা ঠাকুরবাড়িতে আসতে চাইছে তাদের গাড়ি আটকে দেওয়া, ব্যারিকেডিং করে তাদেরকে আটকে দেওয়া, এই প্রবণতা, এই মানসিকতা থেকে আপনারা দূরে সরে যান। মতুয়াদের
করেছে গতবার যখনও এসেছিল টিএমসির ক্যাডার দিয়ে মন্দির দখল করার চেষ্টা করেছে, আমাদের লোকেদের বেমালুম খালি আমাদেরকে কেস দিয়েছে। তো এগুলো কেন করবে এখানে এসে? ওর মামা বাড়ি নাকি এটা, যা খুশি তাই করবে এখানে এসে? মন্দির দখল মানে একজন সিকিউরিটি, তার তো একটা রুটিন থাকে, সেইগুলো কি চেক করার ক্ষেত্রে মন্দির চত্বরে শ্রীধামের ভেতরে কিসের সিকিউরিটি নিয়ে আসা? একমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আসে তাদের একটা আলাদা প্রোটোকল থাকে, ঠিক আছে? অন্য কেউ এভাবে আসতে পারে না। যে কোনো বড় জায়গায় যাবেন তাদের একটা সিস্টেমেটিক ওয়ে ছাড়া। হ্যাঁ, এবং আপনাদের যারা পুরোহিতরা মানে যারা সেবায়েতরা রয়েছেন, সেবায়েত আমরা সেবায়েত, হ্যাঁ, মানে ওখানে যারা পুজোটা দেওয়া, মানে সেক্ষেত্রে আমরাই ঠাকুরবাড়ির দায়িত্বে আছি। আমাদের কনসেন্ট নিয়ে আমাদের মতো করে এখানে এসে যদি পুজো দিতে পারে কেউ পুজো দেবে, আদারওয়াইজ তার মতো করে পুজো হবে না। আপনাদের আপত্তিতে পুলিশ ভেতরে ঢুকতে পারছেন না, অথচ ভেতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তো কেন্দ্রীয় বাহিনী তো ডিস্টার্ব করেনি ওদেরকে গিয়ে, তো কেন্দ্রীয় বাহিনী বাড়ির ভিতরে রয়েছে, তো ওর সমস্যা কোথায়? মন্দির তো দখল করতে যায়নি কেন্দ্রীয় বাহিনী, মন্দির দখল করেছে ওরা। গতবার এসে টিএমসির হুলিগ্যান, টিএমসির ক্যাডাররা এসে মন্দির দখল করেছে। মানে আপনি বলতে চাইছেন প্রতিদিনের মন্দিরের যে কর্মসূচি তার বাইরে গেলে পরে না, কেন যাবে তার বাইরে? সিস্টেম আছে না সব জায়গাতে। এর আগেও কি হয়েছে কোনোদিন রাজনীতি? তাহলে মোদি এসেছিল তখন ঠাকুরবাড়িকে কেন বিজেপির পতাকা দিয়ে ভরে দেওয়া হয়েছিল? যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে এসেছে আমরা কোনোদিনই করেছি? সেখানে লাল আর নিশান দিয়ে ভরে দেওয়া হয়েছিল। যে কলকাতার থেকে যে ব্যানারগুলো হয়েছিল, গেটগুলো হয়েছিল, সব টোটালটাই মতদের কালারে হয়েছিল। মানে আপনি বলছেন শান্তনু ঠাকুর রাজনীতিটা করছে? 100%। তার কারণ হচ্ছে রাজনীতির, এখানে রাজনীতির আপনার দেখুন, এখান থেকে আপনার একটু দেখুন যে কোথাও কোনো জায়গায় একটা তৃণমূলের কোনো কিছু পাবেন নাকি, রাজনীতির কোনো ফ্ল্যাগ পাবেন নাকি? তাহলে সেটা আজকে সে যখন নরেন্দ্র মোদী আসলো ঠাকুরবাড়ি বিজেপির দিয়ে যে কার্পেট পাতে দেওয়া হয়েছিল সেটাও পর্যন্ত অরেঞ্জ কালার ছিল, ওদের কালার ছিল। কিন্তু আমরা সেটা না, অভিষেক আসবে এই ঠাকুরবাড়ির মাটিতে পাড়া দিয়ে, এই মাটিতে পাড়া দিয়ে পুজো দিয়ে যাবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই যে অভিষেক আসবে, ভক্তরা নিয়ে আসবে। এখানে যারা আসবে কোনো পার্টির কালার নাই, পার্টির কোনো নাই, কোনো সিম্বল নাই, তারা আসবে, ভক্তরা নিয়ে আসবে, অভিষেকরা নিয়ে পুজো দিয়ে 3 মন্দিরে দেবে, দিয়ে পুজো দিয়ে চলে যাবে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তনিশা, কারণ 2:30টার সময় আদালতের 2টি হেভি ওয়েট মামলা শুনানি শুরু হতে চলেছে। একদিকে ইডির করা মামলা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের করা মামলা, এবং অবশ্যই প্রেক্ষিত হচ্ছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি, এবং সেই তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ ইডির পক্ষ থেকে। আর ইতিমধ্যেই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার। প্রত্যেকেই এই মুহূর্তে জানতে চাইছেন কি হতে চলেছে এই দুপক্ষের মামলার ভবিষ্যৎ রাজ্য রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সিজার। একদমই, কারণ দুপক্ষই কিন্তু মারাত্মক অভিযোগ করেছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অভিযোগ করছেন বিজেপির নির্দেশে তার দলের নির্বাচনের আগে তার দলীয় কৌশল নথি সমস্ত কিছু চুরি করার উদ্দেশ্যে ইডি তল্লাশি চালিয়েছিল। পাল্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু কার্যত সিবিআই তদন্ত চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের ঘটনাটাকে কিন্তু তারা আদালতে সেই বিষয় নিয়ে তারা আদালতে গেছেন এবং তারা আশঙ্কা প্রকাশ করেছেন এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হতে পারে। সেই অভিযোগও কিন্তু উঠেছে মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গী পুলিশ কর্তাদের বিরুদ্ধে। এখন শুনানি শুরু হচ্ছে, শুনানি শুরু খানিকক্ষণের মধ্যেই হয়তো শুনানি শুরু হবে, কারণ বিচারপতি ইতিমধ্যেই এজলাসে এসে পৌঁছেছেন। কিন্তু এজলাসে প্রচুর ভিড় থাকায় বিচারপতি প্রথমেই এজলাস খালি করতে বলেন, কারণ এতটাই ভিড় হয়ে গিয়েছিল যেখানে মামলার শুনানি করা সম্ভব নয় বলে মনে করেন বিচারপতি, এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে সেই প্রক্রিয়া চলছে। তারপরেই খানিকক্ষণের মধ্যেই আজকে এই শুনানি পর্ব শুরু হবে। একদম সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে খালি করতে বলা হয়েছে আদালত কোর্টের ভেতর একেবারে, কারণ প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। তুমি আমাদের সঙ্গে থাকো। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই ফাইল প্রসঙ্গে কি বলেছিলেন একবার শোনা যাক। Raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister,
who cannot protect the country, and he's taking away all my party documents. If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they're deleting all the names of the Bengal peoples. More than 2 crore people. 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Potik. Because he is the in charge of my party. So my hard disks. See. Phone. Hard disk. All they are collecting, and they have already attacked my IT office also in sector 5. এদিকে ইডির তদন্তে বাধা তৃণমূলকে তো বিজেপির ইডি বিবৃতিকে হাতিয়ার করে মমতাকে নিশানা রবিশঙ্কর প্রসাদের লালু প্রসাদ যাদবের সঙ্গে তুলনা টেনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্রোহ দিলেন। ममता जी आपको घबराहट क्यों है? वहां कुछ बहुत सेंसिटिव था जिसको निकालना जरूरी था. शी वॉज ट्राइंग टू रेस्क्यू समथिंग सेंसिटिव implicating her and her party. यह अपराध भी है. इट इज ए पेनल ऑफेंस कि जहां भ्रष्टाचार के खिलाफ जांच चल रही है वहां जाके जांच को रोकना और फाइल को छीन करके बाहर निकलना. ममता जी इज गिल्टी ऑफ सीरियस पेनल ऑफेंसेस. बड़े आपराधिक कानून से उनका वो अब उसके अभियुक्त बनना चाहिए. এজেন্সির বিরুদ্ধে তুঙ্গের সংঘাত। আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। পথে নেমে এজেন্সির বিরুদ্ধে সুর সপ্তমে তুলতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। আপনারা জানেন প্রতিবাদ মিছিল রয়েছে, যেটার ঘোষণা গতকালই করা হয়। যখন তিনি পৌঁছে গিয়েছিলেন আইপ্যাকের অফিসে, তখন তিনি ঘোষণা করেছিলেন, জানিয়েছিলেন যে এরপর তিনি পথে নামতে চলেছেন প্রতিবাদে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী মধুকল্পিতা রয়েছে, সরাসরি মধুকল্পিতার সঙ্গে কথা বলবো। মধুকল্পিতা, একটু আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডের কাছে তৃণমূল সমর্থকরা জড়ো হয়েছিলেন এবং পুলিশ প্রশাসনের ছয় লাভ ছিল। এখন ছবিটা কি? আর কিছুক্ষণের মধ্যেই তিনি নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো, প্রতিবাদ মিছিল করতে চলেছেন। দেখো এই মুহূর্তে একেবারে যাদবপুরে এই যে জায়গাটা রয়েছে এইচবি বাস স্ট্যান্ডের কাছে, পুরো জায়গাটা কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং এখানে তৃণমূলের ছড়া এক এক করে প্রত্যেকে আসতে শুরু করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা মঞ্চ করা হয়েছে, সেখানে রয়েছেন অরূপ বিশ্বাস থেকে শুরু করে সায়নী ঘোষ, তারা প্রত্যেকেই রয়েছেন, দেবাশিস কুমার রয়েছেন। পুরো জায়গাটা কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, গার্ডরেল দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর যে কোনো মুহূর্তে কিন্তু এখানে চলে আসবেন এবং পুরো এই যে এলাকাটা, এই এলাকাটা এই মুহূর্তে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মূলত আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ পথে নামছেন কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে তার যে বেনজির সংঘাত, সেই সংঘাতের কারণেই কিন্তু তিনি আজ নামছেন পথে। এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির যে সংঘাত, এর আগেও কিন্তু আমরা যদি একবার পেছনের দিকে তাকাই তাহলে কিন্তু সেটা খুব ভালো করে লক্ষ্য করা যাবে। কিন্তু এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেননা রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে এবং এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত রাজ্যে চলছে। সেই আবহে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির এই যে সংঘাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবং গতকালকে যে ঘটনা ঘটে গেল তার যে রেশ আজ সকাল থেকে আমরা দিল্লি থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে যে জল গড়িয়েছে সেই দিকে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। সেই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মিছিল শেষে তিনি কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের একাংশের। তন্নিষ্ঠা, একদম তাই। মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি যাদবপুর এইচবি চত্বরের, যেখান থেকে শুরু হতে চলেছে এই প্রতিবাদ মিছিল। एक बात याद रखना, साल फरोसे का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का तिल में है। इसका खिलाफ এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যে যেরকম পারবেন যাদবপুরে এইচবি বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। আমাকে যত ঘাটাবেন না, আঘাত করলে প্রত্যাঘাত করব। আঘাত করবেন না, একটাও কথা বলবো না। সাইলেন্স ইজ স্ট্রেংথ।
কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন, অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন। তুমি আমাকে এক গালে ঘুষি মারবে আর আমি কি আর একটা গাল পেতে দেবো? আমি তোমায় ঘুষি মারতে চাই না, আমি মারবো না। তোমাদের থেকে বড় ডাকাত আর কেউ নেই। মুখ্যমন্ত্রীর মিছিল হবে চোরেদের পক্ষে। আমি জনগণকে বলবো চারিদিকে আওয়াজ তুলুন, পতাকা নিয়ে নিলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তুলুন। বিরোধী দলনেতার ডাক, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। সারা পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে প্রতিটা ওয়ার্ডে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। আজকে জননেত্রী রাস্তায় নামছে। মমতাদি যখন রাস্তায় নামে এই বাংলা বিরোধী জমিদারগুলোর বুক কাঁপে। মমতাদি আজকে আমাদের সাংসদদের উপর অসভ্যতা হয়েছে, আমাদের মহিলা সাংসদদের শ্লীলতাহানি হয়েছে, গতকালকে আমাদের দলের ভোটকুশলী বাড়িতে গিয়ে নোংরামি হয়েছে। সমস্ত কিছুর জবাব বাংলার মানুষ ওদেরকে সুদে আসলে মিটিয়ে দেবে। মমতাদি রাজপথে নামছে, গোটা বিজেপি দিল্লি থেকে দাঁড়িয়ে দেখবে আর জ্বলবে আর কাঁপবে ভয়ে। 2026 বাংলার বুকে বিরোধী দল হওয়ার যোগ্যতাটুকু বিজেপি পেরোবে না। আবারও নজর আদালতের দিকে, কারণ ইডি মমতার সংঘাত মামলার শুরুতে রীতিমতো হট্টগোল। শুনানি শুরুর আগে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তুমুল হট্টগোল। আদালত চত্বরের ভেতর ঠিক কি হচ্ছে, কোর্টরুমে ঠিক কি হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবেন আমার সহকর্মী সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, কি আপডেট? দেখো, শুভ্রা ঘোষের বেঞ্চে আজকে যে মামলা শুনানি রয়েছে সেটা কিন্তু গতকাল থেকে বা আজকের বা সাম্প্রতিককালের অন্যতম হাই প্রোফাইল এবং অন্যতম গুরুত্বপূর্ণ মামলা। তার কারণ এক্ষেত্রে ইডি গতকালের যে ঘটনা, আইপ্যাকের দপ্তরে মুখ্যমন্ত্রী চলে যাওয়া, সেখানে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ, সেই সংক্রান্ত বিষয়ে ইডি আজকে আদালতে গিয়েছে। শুভ্রা ঘোষের বেঞ্চে আজকে শুনানি। একই সঙ্গে তৃণমূলের তরফ থেকেও তারা আদালতে গিয়েছে। যেহেতু এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা, সেক্ষেত্রে কিন্তু আদালতে আজকে কার্যত আইনজীবীদের ভিড় উপচে পড়ছে এবং শুনানির শুরুতেই সেই কারণে বিচারপতি তিনি যখন এসে এই ভিড় এবং ওই হট্টগোল দেখেন, তিনি কিন্তু আপত্তি জানান এবং তিনি অনুরোধ করেন আইনজীবীদের কাছে যে যাতে আদালত শুনানি কক্ষটা যত খালি করে দেওয়া হয় বা এবং যেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যারা রয়েছেন মামলার সঙ্গে যারা যুক্ত তার বাইরে অন্য কেউ যাতে না থাকে সেই অনুরোধ করা হয়। এবং আমরা তার পরবর্তীতে দেখতে পাই সেখানে কিন্তু তৃণমূলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেন, অন্যান্য আইনজীবী ইন্টার্ন তাদের কাছে অনুরোধ করেন যে তারা যেন এই মামলায় যতক্ষণ শুনানি চলবে, যেহেতু বিচারপতি বলেছেন, সেই কারণে খালি করে দেন। এবং তার পরবর্তীতে ভেতর কি হচ্ছে, কোর্টরুমে ঠিক কি হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা নেব সুজয়ের কাছ থেকে। তবে একবার তাহিরপুরের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে বক্তব্য শুরু করেছেন অভিষেক। আবার বাংলার 10 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এবার যখন ভোটের লাইনে আপনি দাঁড়াবেন, নিজে মনে মনে প্রার্থনা করবেন, ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করে শপথ নেবেন যে আগামী দিন যে কটা আবর্জনা, জঞ্জাল আর ছাইপাস এদিক ওদিক পড়ে রয়েছে, কল্যাণীতে, রানাঘাটে, কৃষ্ণগঞ্জে, হরিণঘাটায়, চাকদায়, সব কটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই মাটি থেকে। আমরা অবৈধ আর নরেন্দ্র মোদী বৈধ, মতুয়া ভাইয়েরা অবৈধ আর শান্তনু ঠাকুর বৈধ। মতুয়া ভাইয়েরা অবৈধ, অমিত শাহ বৈধ। একবার খোঁজ নিয়েছিল বড় মা যখন বেঁচে ছিলেন, একবার খালি ছবি তোলার জন্য গেছিলেন ঠাকুর বাড়িতে। যখন বড় মা অসুস্থ ছিলেন একবার খোঁজ নিয়েছিলেন তার শরীর কেমন আছে, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, স্বাস্থ্যের খবর রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রানাঘাট হোক, বনগাঁ হোক, হয়তো এখানে 2021-এ, 24-এ, 19-এ আমরা আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারিনি, কিন্তু যদি কোনো গ্রামে রাস্তা হয়ে থাকে নরেন্দ্র মোদীর সরকার করেনি, বাংলার মেয়ে মমতা ব্যানার্জির সরকার করেছে। বাংলার 2,30,00,000 মায়েরা, বোনেরা, দিদিরা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমাদের মামাটি মানুষের সরকার বছরে 27,000 কোটি টাকা খরচা করে প্রতি মাসে
মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে, আর তপশিলি মায়েদের 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 10 পয়সার অবদান নরেন্দ্র মোদী আর বিজেপি বা অমিত শাহ সরকারের নেই। এখানকার সাংসদ জিজ্ঞেস করুন তো, বাংলাদেশ নিয়ে আমাদের বাংলাদেশি বলা হয়। জগন্নাথ সরকার বলছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আর ভারতবর্ষের কাঁটা তারের বেড়া আর থাকবে না, বর্ডার বলে কিছু থাকবে না। আপনারা শুনেছেন সেই কথা? আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করে, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে, আমাদের মনীষীদের অপমান করে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা, বঙ্কিম বাবু বা শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, বঙ্কিম দা। সাথে যেন একসাথে ব্যাডমিন্টন খেলতো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, বলছে শান্তিনিকেতন। উত্তরে রাজবংশী ভাইদের দার্শনিক পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। এই অমিত শাহর নেতৃত্বে 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা, যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না। এই মুহূর্তে একটা ব্রেকিং পাওয়া যাচ্ছে। ইডি মমতার সংঘাত মামলার শুরুতেই হট্টগোল, পিছলো শুনানি। একদম তাই। আর আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে বড় আপডেটে নজর, ইডি মমতার সংঘাত আর সেই মামলার শুরুতেই হট্টগোল, শুনানি পিছলো বলে এখন অবধি জানা যাচ্ছে। এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে। শুনানি শুরুর আগেই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তুমুল হট্টগোল। যারা মামলার সঙ্গে যুক্ত নন তাদের এজলাস ছাড়ার নির্দেশ দেন বিচারপতি। এবং এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে, এই সংঘাতের মধ্যে এই মামলার শুরুতেই হট্টগোল, পিছলো শুনানি। 14ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 14ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি আপাতত স্থগিত রাখা হলো। এই শুনানি, এই মামলা মুলতবি করা হলো, কারণ 14ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, কি আপডেট? দেখো, প্রথমেই যেটা হচ্ছিল যে মামলার শুরুতেই যে হই হট্টগোল এবং বিচারপতির কক্ষে অর্থাৎ এজলাসে যে পরিমাণে ভিড় জমে গিয়েছিল, বিচারপতি আপত্তি জানিয়েছিলেন। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আগামী 14 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপাতত এই মামলার সময় রকম শুনানি স্থগিত করা হলো। অর্থাৎ যেহেতু এই গুরুত্বপূর্ণ মামলা আদালতে, কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে কিন্তু অন্য আইনজীবী, ইন্টার্ন তারা জড়ো হয়েছিলেন এই মামলার শুনানিতে, তারা থাকার জন্য বা শুনানিতে অংশ নেওয়ার জন্য। সেই সময় বিচারপতি হই হট্টগোল দেখে তিনি বলেন যে আদালত কক্ষ যেন খালি করে দেওয়া হয়, তার কারণ এজলাসে প্রবেশ এবং বেরোনো নিয়ে একটা তুমুল বাগবিতণ্ডা বা সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন, তারপরেও পরিস্থিতি বা আদালত কক্ষ খালি না হয় বিচারপতি নিজে উঠে যান এবং তারপরে তিনি নির্দেশ দিচ্ছেন আগামী 14 জানুয়ারি পরবর্তী শুনানি। অর্থাৎ ইডির তরফ থেকে যে আবেদন জানানো হয়েছিল যে তল্লাশিতে বাধা দেওয়া, তার পাশাপাশি তারা সিবিআই তদন্ত চেয়ে যে আবেদন করেছিল, সেই সংক্রান্ত সমস্ত শুনানি আগামী 14 জানুয়ারি হবে। আপাতত এই মামলাকে মুলতবি রাখা হলো। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইডি মমতা সংঘাত মামলা, প্রত্যেকের নজর ছিল আজকে হাইকোর্টে ঠিক কি হয়। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল, তবে প্রথমেই অশান্তি, প্রথমেই হই হট্টগোল শুরু হয়ে যায়। এজলাস খালি করতে বলেন বিচারপতি শুভ্রা ঘোষ, কিন্তু শেষ পর্যন্ত এই মামলা শুনানি পিছিয়ে গেল। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, শুরুতেই বিচারপতি আপত্তি জানান, এজলাসে যারা রয়েছেন তাদেরকে একটু চলে যাওয়ার জন্য বলেন, ফাঁকা করে দেওয়ার জন্য বলেন অতিরিক্ত যারা রয়েছেন, এবং এখন অবধি যে আপডেট পাওয়া যাচ্ছে পরবর্তী শুনানি 14 তারিখ এমনটাই জানা যাচ্ছে। শ্রাবন্তী, দেখো, শুরুতেই তিনি বারবার বলেন যেহেতু 2:30 থেকেই মামলা রাখা হয়েছিল, 2টো থেকে তিনি বেশ কিছু মামলা শুনতে শুরু করেন, কিন্তু একটি মামলার বেশি তিনি শুনতে পাচ্ছিলেন না, এত বেশি ভিড় হয়ে থাকে। গোটা এজলাসে অজস্র আইনজীবী, ইন্টার্ন আইনজীবী তারা আসেন এবং তাদের কথাবার্তার জেরে কার্যত 2-3 বার তিনি নিষেধ করেন যে এত কথা হলে সম্ভব হচ্ছে না কিছুই শোনা। তারপর তিনি একটা সময় বিরক্ত হয়ে বলেন যে এজলাস ছেড়ে উঠে যাব যদি এরকম জিনিস কন্টিনিউশন হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এই মামলার আইনজীবী, তৃণমূল কংগ্রেসের হয়ে সওয়াল জবাবে অন্যতম আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি মাইক নিয়ে
তিনি অনুরোধ করেন সমস্ত আইনজীবীদের যে আজকে যেন এজলাসটা ছেড়ে দেওয়া হয়, না হলে এই মামলা শুনানি সম্ভব নয়। তার পরপরই বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এজলাস ছেড়ে উঠে যান। পরবর্তী সময় তিনি লিখিত আকারে অর্ডার পাঠিয়ে দেন যে আগামী 14 তারিখ এই মামলা শুনানি হবে, তার আগে পর্যন্ত কার্যত মুলতুবি করে দেওয়া হচ্ছে সমস্ত মামলা। আর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা একেবারেই শোনা যেহেতু সম্ভব হচ্ছিল না, মামলা শোনা সম্ভব হচ্ছিল না, তার জন্য তিনি উঠে যান। একই সঙ্গে এজলাসে অজস্র মানুষ, অজস্র যারা আইনজীবী ছিলেন তাদের যে ভিড়ভাট্টা হয়, প্রথম থেকে তিনি আপত্তি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। এই মুহূর্তের বড় আপডেট, যে আপডেটে আমাদের নজর রয়েছে, ইডি মমতার সংঘাত এবং সেই সংঘাত মামলার শুরুতেই হট্টগোল, পিছলো শুনানি। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, প্লিজ কন্টিনিউ। দেখো, সেক্ষেত্রে 14ই জানুয়ারি, আগামী 14ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে এবং ততদিন পর্যন্ত মুলতুবি থাকছে এই সংঘাত মামলা। একই সঙ্গে এদিনকে বহু আইনজীবী তারা এই মামলাটি শুনতে আসেন প্রচুর ইন্টার্ন আইনজীবী। একসময় বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মাইকে বলেন, এজলাসে যে মাইক ছিল সেখানে তিনি অনুরোধ করেন সবাইকে কক্ষটি ছেড়ে দেওয়ার জন্য, এবং তিনি বলেন যে কোর্টের কাজ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এত বেশি ভিড় থাকে যার ফলে সাধারণ যারা আইনজীবী ছিলেন তাদেরকে বেরিয়ে আসা এবং আদালত কক্ষে প্রবেশ, এই দুটোর বিষয়ে তুমুলভাবে বাকবিতণ্ডা হয়। সেই সময় এজলাস ছেড়ে চলে যান বিচারপতি শুভ্রা ঘোষ। পরবর্তী সময় তিনি একটি লিখিত আকারে অর্ডার দেন, সেখানে জানিয়ে দেওয়া হয় যে 14ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে, ততদিন পর্যন্ত এই মামলা মুলতুবি থাকে। বহু আইনজীবী তারা প্রশ্ন তুলেছেন যে যেহেতু এটা একটা হাই ভোল্টেজ ম্যাটার ছিল, কেন লিঙ্ক দেওয়া হয়নি? বহু ক্ষেত্রে দেখা যায় যে অনলাইন লিঙ্ক দেওয়া হয় অথবা অনলাইন শুনানি হয়। আজকের এই এজলাসে সেই ধরনের কোনো ব্যবস্থাও ছিল না। কার্যত এর জেরেই আদালত কক্ষে এত ভিড় দেখে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বিচারপতি এজলাস ছাড়েন, যার ফলে এই মামলা শুনানি অনেকটাই পিছিয়ে গেল। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মামলার শুনানি পিছিয়ে গেল। 14ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। মোবাইল ফোন আছে, আপনারা দেখুন খালি কিভাবে ভোট চুরি করার কৌশল। আগে নির্বাচনে মানুষ ভোট দিয়ে পছন্দের সরকার বাঁচত, এখন সরকার পছন্দের ভোটার বাঁচছে। কি দেশের অবস্থা! এরা যদি আবার ক্ষমতায় আসে 2029-এ, তাহলে বলবে অক্সিজেন নিচ্ছ কেন? তার জন্য ফর্ম ফিল আপ করো। জল খাচ্ছ কেন? তার জন্য ফর্ম ফিল আপ করো। আরে কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর ধরে এই দেশে থাকার পর তাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আসুন আসুন, আপনার নাম কি বলুন? সোমনাথ লাহিড়ী। আপনার নাম কি? জালাল মন্ডল। আপনার নাম কি? অধিকারী। এই তিনজনকে দেখছেন? দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? এই ক্যামেরায় দেখতে পাচ্ছ? এখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে দেখা যাচ্ছে। ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে না, ইলেকশন কমিশন এদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে। আপনি ভাবুন, এই তিনজন ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে, আমি কেন স্টেজে ডাকলাম যে হয়তো আমি দেখতে পাচ্ছি, অন্য কেউ দেখতে পাচ্ছেন, আমার চোখে হয়তো সমস্যা রয়েছে, এমনিতেই আমার চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হতে পারে। সেই জন্য সবার সামনে এই তিনজন শ্রদ্ধেয় আমাদের রাজ্যের সহনাগরিককে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। আপনারা দেখতে পাচ্ছেন তো? জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না, অমিত শাহ দেখতে পাচ্ছে না, নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমার ছু মন্ত্র দিয়ে এদেরকে ভ্যানিশ করে দিয়েছে। যারা আমাদের অস্তিত্ব অস্বীকার করে, যারা আমাদের ভ্যানিশ করতে চায়, আগামী দিন ভোট বাক্স খুলবে, এদেরকে ভ্যানিশ করতে হবে। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো, মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও,
তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না।